হ্যালো এভরিওয়ান। এখন বলের এই অধ্যায়টার সেকেন্ড পোর্শন, সেকেন্ড ক্লাসটাতে আমি একটু আগে ফার্স্ট ক্লাসটা শেষ করার আগে বলছিলাম, কিন্তু এই চ্যাপ্টারের অনেক গুরুত্বপূর্ণ কিছু টপিক এখন আমরা আলোচনা করব, তাই না? যে এখনো এই চ্যাপ্টারে অনেক ইম্পর্টেন্ট টপিক, যেমন ভরবেগের সংরক্ষণশীল সূত্র, অসাম্য বল, সাম্য বল, এগুলো নিয়ে তেমন আমরা কোনো কথাবার্তা বলি নাই। এখন আমরা কথাবার্তা বলবো, এই টপিকগুলো নিয়ে আলোচনা হবে। আর আলোচনা শুরু হওয়ার আগেই তোমরা তোমাদের বন্ধুকে অনেক অনেক ভাবে মেনশন করতে পারো, এই ভিডিওটা শেয়ার করতে পারো, ওদেরকে ইনফর্ম করতে পারো যে আসো আমরা সবাই মিলে একসাথে ক্লাস করি। ওকে, তো সবাই রেডি থাকো, খাতা কলম নিয়ে, ক্যালকুলেটর নিয়ে সামনে চলে আসো। আমরা আমরা শুরু করব আমাদের বলবিদ্যা বা বল এই চ্যাপ্টারের সেকেন্ড পোর্শনের জন্য। ওকে, তো আমরা সেকেন্ড পোর্শন শুরু করতেছি। তো এটা হচ্ছে আমাদের বলের পার্ট 2। ওকে, সেকেন্ড পোর্শন নিয়ে। আর ফার্স্টের ভিডিওতে অনেকে বলছিলা সাউন্ডে কিছু সমস্যা ছিল, এখন মনে হয় আমার টেকনিক্যাল এই জিনিসটাকে একটু ওভারকাম করতে পারছি, এখন সাউন্ড ক্লিয়ার আসার কথা। ওকে, তো এখন আমরা একটু আমাদের কাজে ফিরে আসি। তো বলের পার্ট টু তে আসবো আমরা। এখন দেখো, এখন খুব ইম্পর্টেন্ট একটা জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে অসাম্য বল নিয়ে কথাবার্তা। ওকে, তো অসাম্য বলের ক্ষেত্রে যে ব্যাপারটা থাকবে, এটা হবে আমাদের টাইপ 6 লাস্টের দিকে। অসাম্য বল, অসাম্য বল মানে কি? ওকে, 6। এখন অসাম্য বলের যে ব্যাপারটা আছে, অসাম্য বলের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে বলগুলা ব্যালেন্স আকারে নেই, মানে ওরা একই জায়গায় থাকবে না, ওরা ডিসপ্লেসমেন্ট হবে। মানে ওরা সামনে পিছনে সরতে পারে, নড়তে চড়তে পারবে, এই ধরনের বলগুলা নিট বল থাকবে। এখন ছোট্ট একটা এক্সাম্পল দিতে পারি, এটা একটু শুধু বোঝানোর জন্য বোঝাচ্ছি। এইখানে 10 নিউটন ফোর্স দিচ্ছি, উল্টো দিকে 2 নিউটন ফোর্স। এই বস্তুটা কি থেমে থাকবে? সামনে পিছে যাওয়া আসা করবে। কত নিউটন বলে সামনে যাবে? 8 নিউটনে। এখানে তো সাম্য অবস্থায় আসে নাই, সমান হয় নাই বলটা। সো এটা সাম্য বল না, এটা হচ্ছে অসাম্য বল। সাম্য বল কখন হইতো? যখন এটাকে আমরা 10 নিউটন বলতাম, ব্যালেন্সড, ওই জায়গায় স্ট্যাটিক কন্ডিশনে থাকবে, সমান অবস্থায় আছে। ওকে, তো এখন অনেকেই এইমাত্র আমাদের সাথে ক্লাসে জয়েন করলো, মিলন, রাকিব, মোস্তফা, শুভ, জাহিদ, রোমান, অনেকেই। আর অনেকেই কমেন্টে ওদের ফ্রেন্ডদেরকে মেনশন করতেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে টপিকগুলো, এগুলো অনেকের মাধ্যমে ছড়ায় দেওয়ার জন্য। সামনে এসএসসি পরীক্ষা, আমি আবারও বলতেছি, বলের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে এখন আলোচনা করব পার্ট 2 তে। এখনো যারা জয়েন করে আমাদের সাথে, খুব তাড়াতাড়ি জয়েন করে ফেলো। ওকে, এখন শুনো, এখন আমরা আমাদের পড়ায় ফিরে যাই। অসাম্য বলে, এখন অসাম্য বলের ক্ষেত্রে অসাম্য বল অনেক ভাবে হতে পারে। আমরা অসাম্য বলের ক্ষেত্রে এখানে যে কন্ডিশনটা বলবো, তার দ্বারা যুক্ত বস্তুর জন্য, যুক্ত বস্তু, তার দ্বারা যেসব বস্তু যুক্ত আছে ওদের ক্ষেত্রে দেখবো, তার দ্বারা যুক্ত বস্তুর জন্য কানেক্টেড আছে ওয়্যারের মাধ্যমে। তো এইখানে কি হয় দেখো, আমরা কয়েকটা একটা চিত্র দেখি। প্রথম চিত্রটা, 1 নম্বর চিত্রটা একটু দেখি। আরেকটা জিনিস মনে রাখবা, কোনো একটা টপিকের ক্ষেত্রে ভদ্রতা হচ্ছে, কার্টেসি হচ্ছে ওর চিত্র। চিত্র সম্বন্ধে তুমি ভিজুয়ালাইজ করতে পারবা। ইনশাল্লাহ সামনের দিকে কিছু ক্লাস আমরা দেখি গ্রাফিক্যালি তোমাদের এই জিনিসগুলো একটু ফিল করানোর চেষ্টা করবো, যে চিত্রের ইফেক্টটা কি, গ্রাফিক্যালি কিভাবে মেকানাইজ হচ্ছে, এই ব্যাপারগুলো আমরা ইনশাল্লাহ সামনে ক্লাসে দেখবো এইসব নিয়ে। এখন দেখো, আমরা তার দ্বারা যুক্ত বস্তুর জন্য এভাবে বলতে পারি, ধরো এখানে M2 একটা বস্তু আছে, এটা হচ্ছে M1 ভরের বস্তু। এখন ওরা মাঝখানে একটা তার, একটা ওয়্যার দিয়ে পরস্পরের সাথে কি কানেক্টেড। আমি এখন M1 ভরের বস্তুটাকে সামনে টানতেছি, F বলে। এখন দেখো, অসাম্য বলের একটা উদাহরণের ক্ষেত্রে আসি। আমি অসাম্য বল যেহেতু বলতেছি পুরো সিস্টেমটাই সামনে চলে যাচ্ছে। কি ত্বরণে যাচ্ছে সামনে? মানে M1 M2 দুইটাই বস্তু স্লাইড করে সামনে চলে আসতেছে। কি ত্বরণে সামনে যাচ্ছে? আমি যদি বলি ওরা এ ত্বরণে, এ ত্বরণে সামনে যাচ্ছে। ফাইন, এ ত্বরণে সামনে গেল। সামনে যাচ্ছে শুধু M1 না, M2 ও এ ত্বরণে সামনে যাচ্ছে। এই ক্ষেত্রে হয়টা কি দেখো, M1 তো সামনে যাওয়ার কথা, পিছনে M2 আছে না, ওকে ধরে রাখবে। ওকে ফার্স্টের দিকেই M2 টাকে সামনে আগাতে দিবে না। যখনই মনে রাখবা পিছনে একটা বস্তু থাকবে তার দ্বারা, সে কি করবে, সামনের যে বস্তুটার উপর বল প্রয়োগ করা হচ্ছে তাকে পিছনের দিকে একটু ধরে রাখবে। ধরে রাখার ক্ষেত্রে ব্যাপার কি, F1 এদিকে যাবে, টেনশনটা, এই টানটা কার কারণে পিছনে ফিল করতেছে? M2 বস্তুর কারণে। এই জন্য টান, ওর ইংলিশ হচ্ছে টেনশন, এটাকে টি দ্বারা ডিনোট করবো আমরা। এটা ওয়ান কাইন্ড অফ ফোর্স, একরকম বল। এইটাকে আমি উল্টো দিকে দেখাচ্ছি, T2, পিছনে কাজ করতেছে। এখন বলো, এটা তো ক্রিয়া বল ছিল,
M1 এর উপর। কিন্তু এই T2 বল মানে এই T2 টানের কারণেই M2 বস্তুটা কোথায় যাচ্ছে, সামনে চলে যাচ্ছে। তো M2 বস্তুটা সামনে চলে যাচ্ছে। ওকে, এখন তুমি একটা কথা খুব সহজেই একটা কথা আমরা দেখতে পারি, দুইটাকে T2 কেন লিখলাম মনে রাখবা, একই তারের মধ্যে একটা ক্রিয়া আর একটা প্রতিক্রিয়া বল। এই যখন হয় অবস্থা, এখন দেখো M1 বস্তুটার ত্বরণ কত বলো, ত্বরণ হচ্ছে এ, কারণ প্রত্যেকটা ত্বরণই এ, প্রত্যেকটা এ ত্বরণের সামনে যাচ্ছে। ত্বরণ যদি এ হয় তখন আমি M1 বস্তুর জন্য একটা কথা লিখতে পারি না, M1 বস্তুর জন্য নিট বল কত, দেখো ওর ভর হচ্ছে M1, ওর ত্বরণ হচ্ছে এ। আমি এর আগের ভিডিওতে নিট বল দেখাইছিলাম, নিট বল হচ্ছে অ্যাকচুয়ালি কত বল কাজ করে। একটু মনে করার জন্য আরেকভাবে বলি, এখানে 10 পিছনে 2, নিট বল কত হবে সামনের দিকে 8 নিউটন। তো এই ক্ষেত্রে আমরা যদি বলি এখানে নিট বল হচ্ছে আমাদের M1A, এটা কিভাবে পেলাম, M1 বস্তুর উপর সামনে F বল, পিছনে কোন বল, T2 বল, তাহলে কি হবে বলেন তো, F মাইনাস T2। এটা হচ্ছে M1 বস্তুর জন্য। এখন আমি যদি বলি M2 বস্তুর জন্য, এখন ছোট্ট আরেকটা ব্যাপার খেয়াল করো, M2 বস্তুটা সামনে যাচ্ছে কোন বলের কারণে, দেখো T2 এর কারণে। তাহলে তোমরা নিচে এখন আমাকে একটু কমেন্টে বলবা যে T2 টানের, এখন বলো তো M1 বস্তুর পিছনে কি কোনো বস্তু আছে, নাই। যেহেতু M2 বস্তু, সরি M2 বস্তুর পিছনে কোনো বস্তু নাই, তাহলে পিছনে কি ওকে ধরে রাখার মতো কেউ থাকবে, অবশ্যই না, কোনো টানই কাজ করতেছে না। এই ক্ষেত্রে কি হবে, আমি শুধু M2 বস্তুর জন্য আমি M2A ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, নিচের কমেন্ট একটু লেখো তো, M2A টা কার সমান, যে M2 ভরটা যে সামনে এ ত্বরণে যাচ্ছে, এই যে নিট বলটা এটা কার সমান, এটা নিচের কমেন্ট একটু লেখো। ওকে, যে আচ্ছা, এখন অনেকেই এখন আমাদের মধ্যে আস্তে আস্তে জয়েন করতেছে। সাব্বির, হ্যাঁ, রাফসান জানি লিখলো T2, মেহেজাদা খানম লিখলো T1, না T1 হবে না। অনেকেই আমাদের মধ্যে এই মাত্র জয়েন করলো, পলিন, দিশা, ফুয়াদ, এরা অনেকেই জয়েন করতেছে আমাদের সাথে। হ্যাঁ, ওকে ফাইন। এখন অনেকেই লিখলো F2 হবে না, হবে T2। T2 অনেকেই লিখে ফেলেছে অলরেডি, শফিউল লিখলো, আলামিন লিখলো T2। এটা হবে T2, কারণ কোন ফোর্সে যাচ্ছে, T2 ফোর্সে যাচ্ছে। ওকে, এখন আমি ছোট্ট আরেকটা কাজ করব, ছোট্ট আরেকটা কাজ হচ্ছে 2 নাম্বার একটা ডায়াগ্রাম আঁকবো, এটার জন্য ইকুয়েশন গুলো তোমাদেরকে লিখতে দিব। এখানে আমার তিনটা বস্তু নিয়ে কাজ করব, একটা হচ্ছে M3, একটা হচ্ছে M2, আরেকটা হচ্ছে M1। ওরা পরস্পর কানেক্টেড, তার দ্বারা কানেক্ট হলো। এখন কি বলে টানতেছে আমরা সামনে, F বলে। এখন দেখো M2 আর M3 পিছনে ধরে রাখবে না, এই যে বলটা পিছনে কাজ করতেছে টানটা, এটাকে আমরা বলবো T2, কারণ M2 বস্তুটা টান দিচ্ছে। কিন্তু সামনে যাবে আবার কিসে, T2 তেই। কিন্তু দেখো এখন M2 আগে M2 বস্তুর পিছনে কোনো বস্তু ছিল না, কিন্তু এখন তো আছে M3, তাহলে পিছনে কি কাজ করবে বলো, T3, মানে M3 বস্তুটাকে পিছনে টান দিবে, T3 ক্রিয়া প্রতিক্রিয়া বল T3। এখন তোমাদের কাজ হচ্ছে নিচে ইকুয়েশন গুলো লেখো প্রত্যেকটার জন্য, M1A ইকুয়াল টু কি হবে, M2A ইকুয়াল টু কি হবে, M3A ইজ ইকুয়াল টু কি হবে, নিচে লেখো। ওকে, এখন এখন আমরা যদি ইকুয়েশন গুলো একটু লিখতে চাই তখন কি কাজ করব, দেখো ইকুয়েশন গুলো লেখার জন্য কি কাজ করতে পারি, ইকুয়েশন গুলো লেখার জন্য ইকুয়েশন গুলো একটু লেখো। ওকে, এখন দেখো প্রথম যে বস্তুটা আছে M1, পুরা সিস্টেমটার ত্বরণ কত a, তখন আমরা M1A ইকুয়াল টু কি লিখতে পারি বলতো, F মাইনাস কি T2। এখন বলো M2A ইজ ইকুয়াল টু কি লেখা যায়, T2 মাইনাস T3। আর M3A ইজ ইকুয়াল টু লেখা যায় T3, কারণ M3 নিচে কিছু নাই। আমার আশা করি সবাই এই ইকুয়েশন গুলো লিখে নিতে পারছো। ওকে,
এটা ছিল আমাদের তিনটে ইকুয়েশন। আরেকটা ব্যাপার হচ্ছে সিস্টেমের মোট ত্বরণ এ কত হবে মনে রাখছো? পুরা বল কত কাজ করছে, নিট বল এফ, আর নিচে হবে মোট ভরগুলা। মোট ভর কত, m1 m2 m3 কে আমরা যোগ করব। এটাই ছিল আমাদের অসাম্য বল নিয়ে ইকুয়েশন গুলা লেখা। মানে অসাম্য বলের ক্ষেত্রে তুমি যে ব্যাপারটা খেয়াল করবা, নিট বলটা কিভাবে আসতেছে, দুইটা বলের সাবট্রাক্ট থেকে আসতেছে। ওকে, এখন আমরা যদি ব্যাপারটা একটু দেখি, এটা ছিল আমাদের নিট বল নিয়ে। এখন অনেকেই আমাদের মধ্যে কিন্তু জয়েন করতেছে, যেমন রাফিন, আবিদ, মেহেদি, সবুজ। রাফিন, আবিদ, মেহেদি অনেকেই অ্যান্সার গুলো দিয়ে দিয়েছে আমাদের এই সাথে। আর গুড, সাকিব, মাওয়া, সুমন অনেকেই এখন আমাদের সাথে জয়েন করলো। গ্রেট। এখন আমরা ছোট্ট একটা এক্সাম্পল করবো এটার। ওকে, এখন দেখো এক্সাম্পলটা দেখো, একদম সিম্পল একটা এক্সাম্পল থাকবে। এক্সাম্পলের যে ব্যাপারটা দেখবো, একটু একটা এক্সাম্পল করবো, সিম্পল একটা এক্সাম্পল। এটা হচ্ছে, এটা অ্যান্সারটা তোমাদের অবশ্যই বের করা লাগবে। এখানে যে বস্তুটা, এটা ছিল 10 কেজি ভরের বস্তু। এটার সামনে আরেকটা বস্তু হচ্ছে 40 কেজি ভরের একটা বস্তু। এটাকে আমরা এফ 100 নিউটন বল দ্বারা টানতেছি। এখন দেখো তো মধ্যবর্তী টানটা কিভাবে কাজ করবে এটা দেখাইছি। এই যে বস্তুটা আছে এটাকে আমি ধরে নিলাম m2, এটা হচ্ছে m1। ওকে পিছনে ধরে রাখবে t2 তে, ওকে সামনে টান দিবে t2 তে। ওকে, এখন তুমি একটা একটা করে বস্তু নিবা। একটা একটা করে বস্তু নেওয়ার জন্য আগে আমাদের কোশ্চেনটা একটু বলে ফেলি, যে দুইটা জিনিস ত্বরণ কত, ত্বরণ মানে পুরা সিস্টেমের ত্বরণ বের করতে বলছে, আর t2 এর মানটা কত, এই দুইটা জিনিস বের করতে বলছে তোমাকে। ত্বরণ কত আর t2 এর মান কত, এটা বের করতে বলছে। ওকে, এখন আমরা যদি ত্বরণ বের করতে চাই, একটু আগে আমি দেখাইলাম সিস্টেমের মোট ত্বরণের ক্ষেত্রে ব্যাপারটা কি থাকে, এ কি হবে, বল, মোট বল ডিভাইডেড বাই মোট ভর। মোট ভর কি, এখানে দেখো দুইটা ভরই আছে না, m1 প্লাস কি হবে m2। টোটাল ফোর্স ছিল 100, আর এটা কত হবে 40 প্লাস 10। ওকে, কমেন্টে লিখে ফেলেন ত্বরণের মান কত হবে, এটা মুখে মুখেই দেখা যায়। ওকে, তো অনেকেই আমাদের সাথে অ্যাড করতেছে। হুম, আলী আহমেদ ও সবার ফার্স্টে অ্যান্সারটা দিল। অ্যান্সারটা হবে কত, একদমই সোজা, কিছু 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা মুখে দেখেই বোঝা যায়, তাই না? ক্যালকুলেটরে তেমন ইউজ করা লাগবে না। ওকে, এখন 2 নম্বরের অ্যান্সারটা একটু বলো তো দেখি। 2 নম্বরের ক্ষেত্রে দেখো t2 বের করতে বলছে না, এখান থেকে আমরা ইউজ করতে পারি না। দেখো 2 নাম্বার বস্তুটা m2a ইজ ইকুয়াল টু কি লেখা যায় বলো তো, t2। তাহলে বলো t2 এর মান কত হবে, m2 এর মান হচ্ছে 10, আর a এর ভ্যালু কত বলো, a এর ভ্যালু হচ্ছে 2, তাহলে কত হবে 20 নিউটন। অনেকেই, রাফিন, তুর্য, অনেকেই খুব সুন্দর করে আমাদের ক্লাসের সাথে অ্যাড হচ্ছে। তো তোমার মনে হয় অনেকেই একটু আগে, কিছুক্ষণ আগে বলতেছিল লাইটের সমস্যা ছিল, আমার প্রচুর লাইটিং দিয়ে ক্যামেরা করতেছি তোমাদের। আমার জানার মধ্যে সমস্যা থাকার কথা না কিন্তু লাইটিং এর ক্ষেত্রে, ঠিক আছে? প্রচুর লাইটিং দিয়ে আমাদের কি হচ্ছে, ক্লাস হচ্ছে, লাইভ ক্লাস হচ্ছে। এখন রিজভি আমাদের সাথে অ্যাড হলো। হ্যাঁ, ত্বরণের মান 2 বললো। এখন সেকেন্ড যে t2 20, রিফাদ, সে এখনো দ্রুত অ্যান্সার দিল, কিন্তু না, এবার সে ভুল অ্যান্সার দেয় নাই, এক্সপ্লেটরি রাইট অ্যান্সার দিছে সে, 20 নিউটন। ওকে ফাইন। এই ছিল আমাদের স্পর্শ বল নিয়ে কথাবার্তা। স্পর্শ ছিল না, কানেক্টেড ফোর্স। আর আরেকটা জিনিস ছিল অসাম্য বলও। কিন্তু কেন অসাম্য, কারণ ওরা কিন্তু নিট বস্তুটা থেমে নাই, নিজ বস্তুটা চলতেছে। ওকে, এটাই ছিল অসাম্য বল নিয়ে কথাবার্তা। এখন অসাম্য বল পড়া শেষ, এটা ছিল আমাদের টাইপ 6। এখন আমরা টাইপ 7 এ চলে যাব, সাম্য বল নিয়ে। বইয়ের আরেকটা টপিক ছিল সাম্য বল। অবশ্যই তুমি একটা জিনিস মনে রাখবা, কোনো কিছু সম্বন্ধে যদি আইডিয়া একটু ক্লিয়ার হওয়া লাগে, ওর থিওরি সম্বন্ধে আইডিয়া খুবই ভালো থাকা লাগবে তোমাদের। এখন এই যে ব্যাপারটা ছিল, এখন আমরা চলে যাব টাইপ 7 এ। টাইপ 7টা কি, টাইপ 7টা হচ্ছে টপিক 7 আমাদের। এই টপিকটা হচ্ছে সাম্য বল নিয়ে। সাম্য বল মানে নিট বস্তুটা কোনো দিকে মুভ করবে না,
দুই দিকে বলটা ইকুইলিব্রিয়াম থাকবে, মানে সমান থাকবে। সমান থাকার ফলে নিট কোনো ডিসপ্লেসমেন্ট থাকবে না। এই ধরনের বলগুলোকে আমরা কি বল বলতেছি? সাম্য বল। ধর একজন এদিকে ধাক্কাইতেছে, আরেকজনকে এদিকে ধাক্কাচ্ছে, কোন দিকে যাচ্ছে না, তাহলে এই বলটা কি হবে? সাম্য বল হবে। ওকে, তো এখন সাম্য বলের ক্ষেত্রে আমরা একটু একটা ব্যাপারে আসি। সাম্য বলের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে, সাম্য বলের খুব ভালো একটা উদাহরণ হচ্ছে, এখানে দেখানো যেত কিন্তু আমাদের স্টুডিও ওরকম সেটআপ নাই, কাউকে ঝুলায় দেখাইতে গেলে হইতো যে বস্তু ঝুলন্ত অবস্থায় আছে। আমার মনে হয় এর আগে রাকিনকে নিয়ে আসতেছিলাম, কিন্তু এখন রাকিনকে কিভাবে আনবো আমরা এটার ইয়ার ক্ষেত্রে? রাকিন তুমি আসতে পারো, আসো তুমি আবারও আমাদের গেস্ট হিসাবে। রাকিন আসতেছে, রাকিন আসো। ফিজিক্স এর ক্ষেত্রে একজন নিবেদিত প্রাণ রাকিব, যে কন্টিনিউয়াসলি আমাদের খুব হেল্প করতেছে। কিন্তু না, রাকিনের ক্ষেত্রে এই প্রক্রিয়াটা এখন একটু একটু রাকিন আসলো আমাদের ক্ষেত্রে। রাকিন এখন আমরা কি করবো তোমাকে বুঝতেছো? আমার ঝুলাবো। এখন ঝুলানো কি সম্ভব? এখন দেখো আমি রাকিনের ক্ষেত্রে না, ও রাকিন কিন্তু অনেক লম্বা, দেখতেছো তোমার পাশে দেখতেছো, রাকিন কিন্তু ভালো লম্বা, 6 ফিট কত, 2 সামথিং, 6 ফিট 1। ওকে, এখন একটা কাজ হইতে পারে, ধরো রাকিনের আমার মাথা ধরলাম, ধরে রাকিনকে আমরা উপরে হাইটে ঝুলায় রাখলাম। ঝুলায় রাখলে কি হইতেছে বলতো? ধরো রাকিন একটু একটু ছোট্ট একটা লাফ দাও, কেমন একটু এভাবে ঝুলায় রাখলাম রাকিনকে, ধরো ঝুলায় রাখলাম রাকিনকে, এখানে ঝুলে ছিল। যখন হ্যাঙ্গিং অবস্থা, এখন যখন লাফ দিল রাকিন, তখন কিন্তু ফোর্সটা সাম্য বল ছিল না অসাম্য, নিট একটা ত্বরণ ছিল। কিন্তু এখন ধরে নাও, ধরো রাকিনের পায়ের নিচে কিছু নাই, রাকিন এভাবে ঝুলে আছে সামথিং। ওকে, আমরা রাকিনকে ঝুলাইলাম, আমরা ধরো রাকিনকে ঝুলাই ফেলছি। এখন কি রাকিন মুভ করতেছে? করতেছে না। এটা কি বল? এটা সাম্য বল। ঠিক আছে রাকিন? আর বেশিক্ষণ যদি আমরা প্র্যাকটিক্যাল করতে যাই, রাকিন আর টিকা থাকবে না, বুঝতেছো? এই জন্য মনে রাখবা, বেশিক্ষণ সাম্য বলে থাকবা না, মাঝে মাঝে অসাম্যতে চলে যাবা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ রাকিন। আজকে বারবার তোমাকে আমাদের ডিস্টার্ব করা হইতেছে এখানে এনে ক্যামেরার সামনে। ওকে, এখন আসো আমার আম্মা সাম্য বলে ফিরে আসি। তো সাম্য বলের ক্ষেত্রে মনে রাখবা, নিট ফোর্সের যে ব্যাপারটা থাকে, এফ নিট, একটু আগে যে দেখাইছিলাম, সেটা অলওয়েজ জিরো থাকে, কোনো নিট ফোর্স থাকবে না। ওকে, নিট ফোর্স অলওয়েজ জিরো থাকবে। তো এটা হচ্ছে এটার একটা কি লাইন, যেটা মনে রাখা লাগবে। তো এখন আমরা সাম্য বলের সবচেয়ে ভালো যে উদাহরণটা একটু আগে ওকে দেখালাম, ঝুলন্ত বস্তুর জন্য, ঝুলন্ত বস্তু অথবা ঝুলন্ত রাকিনের জন্য দেখাইলাম আমরা। ঠিক আছে, রাকিন ঝুলেছিল। তো এই ক্ষেত্রে ব্যাপারটা কি হয়, একটা বস্তু, একটা অবজেক্ট ধরলাম m1 ভরের একটা বস্তু ঝুলে আছে। সবসময় রাখবা, যখন একটা বস্তু ঝুলন্ত অবস্থায় থাকবে, নিচে কি কাজ করতেছে? ওর ওজন কাজ করবে। ওজনটা কোথায় কাজ করবে? নিচে, m1g। কিন্তু ছিঁড়ে তো পড়ে যায় নাই, তাই না? রশিটা ধরে রাখছে। আর এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে লাইনটা, সেটা হচ্ছে টান সব সময় ঝুলন বিন্দুর দিকে কাজ করে। ঝুলন বিন্দু কোনটা? এটা। টান কোন দিকে কাজ করবে? যে পয়েন্টে ঝুলে আছে সে পয়েন্টের দিকে। তাহলে টি কোথায় কাজ করতেছে? উপরে। এই যদি হয় অবস্থা, সাম্য বলের ক্ষেত্রে আমি বললাম বোথ সাইডের বলগুলো সমান, নিট বল শূন্য। তাহলে আমরা কি বলতে পারি, একটা বস্তু যখন নর্মালি ঝুলে থাকবে, T1 ইকুয়াল টু কি লেখা যায় বলো? m1g। একটা বস্তু যখন নর্মালি ঝুলে থাকে, তখন সেই ক্ষেত্রে ব্যাপার কি হবে? টান কত হবে বলো? ওর ওজনের সমান। এগুলো এমসিকিউ তে আসতে পারে না? 1 কেজি ভরে একটা বস্তু ঝুলে আছে, রশিতে টান কত? এখন বলতো 1 কেজি ভরে বস্তু ঝুলে থাকলে রশিতে টান কত হবে? নিচে কমেন্টে লেখো, 1 কেজি ভরের বস্তু যদি ঝুলে থাকে ওর টান কত হবে? তো আয়মানও এখন আমাদেরকে অনেকের কমেন্ট দেখে দেখে সে কপি করতেছে, সে বললো 20 নিউটন 20 নিউটন। যদিও অনেকক্ষণ আগে আমাদের অ্যান্সার দেওয়া শেষ, আমার নতুন টাইপে চলে আসছে। আয়মান একটু দ্রুত কপি করতে পারো। আরেকটা ব্যাপার হচ্ছে, রাফি, হ্যাঁ আলামিন, সুমু, ফুয়াদ অনেকেই বললো 9.8 নিউটন। জাহিদ, রোকন অনেকেই বললো যে 9.8 নিউটন। এক্স্যাক্টলি তাই, বস্তুর ওজনের সমান হবে। ওকে ফাইন, এটা ছিল ঝুলন্ত বস্তুর জন্য ফার্স্টের চিত্রটা, 1 নাম্বার। এখন এখন কিন্তু অ্যাকচুয়ালি রাকিনকে সামনে রাখা সম্ভবই না, কারণ যদি দুইটা বস্তু ঝুলায় রাখি, আর দুইটা রাকিনকে ঝুলায় রাখলে আমাদের ছাদ সমান হাইট কভার হয়ে যাবে, বুঝতেছো? এটা সম্ভব না। এখন আমরা চিত্রের মাধ্যমে দেখাই দিচ্ছি। এটা ছিল 1 নাম্বার চিত্র। এখন আমরা যদি বলি 2 নাম্বার চিত্রে যাই, 2 নাম্বার চিত্রের ক্ষেত্রে কিভাবে বলা যায় ব্যাপারটা দেখো। এইখানে আমাদের একটা বস্তু আছে, আর নিচের পয়েন্টে আরেকটা বস্তু আছে। ওকে, এটা তো লেখা যায় আমাদের। তো এই যদি হয় অবস্থা, আমি উপরে নিচের যে বস্তুটা আছে সেটাকে বললাম m1, উপরের বস্তুটাকে বলতেছি m2। দুটা বস্তুকে আমি ঝুলায় রাখছি, ওই ক্ষেত্রে কি অবস্থা হবে খেয়াল করো। এখন দুইটা বস্তুকে যে আমরা ঝুলায় রাখলাম, রাখার পরে এখন দেখি অবস্থাটা কি হয়। সাম্য বলের কথা বলছি, সাম্য বল। এখন তুমি একটা কথা বলো,
ওর ওজন কোথায় কাজ করবে? m1g নিচে। m2 এর ওজনটাও m2g কোথায় কাজ করবে? নিচে। এখন m1 বস্তু একটা উপরে টান অনুভব করবে না, সেটাকে আমরা বলতেছি t1, সেটা কোন দিকে থাকবে? ঝুলন বিন্দুর দিকে। m2 বস্তুটাও টান অনুভব করবে, সেটা হচ্ছে t2। এখন এই যদি হয় অবস্থা, তখন আমরা কি দেখতে পারি বলতো? এখন বলো নিটের ব্যাপারটা কি? m1 বস্তুর জন্য t1 ইকুয়াল টু কি লিখবো? m1g, কারণ ওর নিচে শুধু m1 ই আছে। এটা কি লেখা যায়? দেখো তো m1 বস্তুর জন্য আমরা কি লিখতে পারি? t1 ইকুয়াল টু m1g, তাই না? কারণ এই দুইটা বল ব্যালেন্সড। কিন্তু যদি আমরা টি2 দেখি, টি2 দেখলে দেখো নিচে কয় ধরনের বল আছে। আমার টিটাকে নিট টি থাকবে না কেন বলো? টি উপরে নিচে কাটাকাটি চলে যাবে। এখন দেখো যদি টি2 বস্তুর টান নাও, ওইটার জন্য নিচে কয়টা বস্তু আছে? m1 ও আছে, m2 ও আছে, তাই তো? ওই ক্ষেত্রে ব্যাপারটা কি হবে? টি2 এর ক্ষেত্রে m1 প্লাস m2g হবে। ওকে, এটা লেখা যায়। আচ্ছা, এখন এই যদি হয় অবস্থা, টি2 এর ক্ষেত্রে দেখো টানটা বেড়ে যায়। এই জন্য বস্তু ছিঁড়ার প্রবণতা কোথায় থাকে বলতো? বস্তু ছিঁড়ার প্রবণতা সবচেয়ে বেশি থাকে উপরে পয়েন্টটাতে। নিচে যতগুলো বস্তু থাকবে ওর টান কি কাজ করবে? তত বেশি কাজ করবে। ওকে, ওকে ফাইন। এখন ছোট্ট একটা টানের ক্ষেত্রে যে বেসিক জিনিসগুলো পড়লাম, দেখো m1 এর জন্য এটার উপরে ইনস্ট্যান্ট এই তারের মধ্যে টানটা কি হবে? m1g। কিন্তু উপরের বস্তুটার টান কি হবে? t2 কি হবে? m1 প্লাস m2 ইন্টু g, এটা বলাই যায়। এখন দেখো একটা যদি এক্সাম্পলে যাই, এটার অ্যান্সার তোমরা দিবা। এখন আমি একটা কথা বলতেছি, এখানে 10 কেজি ভরের একটা বস্তু ছিল, এখানে 30 কেজি ভরের একটা বস্তু আছে, এখানে আবার 10 কেজি ভরের একটা বস্তু আছে। ঝুলাই দিছি আমরা ফ্রিলি। আমি বলতেছি এখানে টানটা হচ্ছে টি, মানে উপরে ঝুলন বিন্দুতে নিট টান কত? টি অনুভব করতেছে। আমি বলতেছি টি এর মান কত? ওকে, এটা বলতেই পারে টি এর মান কত। অনেক ক্ষেত্রে কোশ্চেনে বলবো, একটা ছোট্ট একটা কথা মনে পড়লো, মাঝে মাঝে কোশ্চেন হয়ে থাকে ফাইন্ড টি, টি বের করো, টি কোথায়? ঠিক আছে, ওকে, নিচে কমেন্টে টি এর মানটা দেখো। অবশ্যই তোমার অ্যান্সারটা এটা হবে না টি কোথায়, তুমি এভাবে অ্যারো দিয়ে বলবা হেয়ার ইট ইজ, এখানে টি আছে, এরকম কিছু না। ওকে, এখন টি এর ভ্যালুটা বের করো। টি এর ভ্যালুর ক্ষেত্রে ব্যাপারটা কি থাকবে? টি এর ক্ষেত্রে যদি আমরা বলি টানটা হবে পুরা ভরগুলা সমান। নিচে দেখো কয়টা ভর আছে বলো? টি এর মানটা বের করতে দিকে সবাই টি এর মানটা বের করে নিচে কমেন্টে টি এর মানটা লেখো, লিখতে থাকো। হ্যাঁ, অনেকেই যেমন ইউসুফ, হিমেল, ইশফাক, হৃদয়, হৃদয়, জুহানা, অনেকেই, হাবিবুল্লাহ, ফুয়াদ, অপূর্ব, আলামিন, সবাই এক্স্যাক্টলি অ্যাবসলিউট অ্যান্সারটা দিয়েছে। অ্যান্সারটা হচ্ছে দেখো m1 প্লাস m2 প্লাস m3 ইন্টু জি। টোটাল ফোর্সটা কত বলো? ম্যাস হচ্ছে 50 আর এটা হচ্ছে 9.8, তাহলে কত হবে? 490 নিউটন। ওকে, এই ছিল আমাদের সাম্য বল নিয়ে কথা, টাইপ 7 নিয়ে কথাবার্তা। ওকে, টাইপ 7 ছিল আমাদের কি বল নিয়ে কথাবার্তা বলেন তো? সাম্য বল নিয়ে। আমার জানার মতে এই টাইপের এই বস্তু ঝুলন্তর ক্ষেত্রে আমরা প্র্যাকটিক্যালি দেখালাম উদ্ভাসে, আমাদের হাতের কাছে যেসব এলিমেন্ট ছিল, যেসব লোকজন ছিল, ওদেরকে দিয়েই কিন্তু আমি দেখালাম কিভাবে ঝুলন্ত বস্তুটাকে বের করা যায় বা ঝুলন্ত বস্তু দেখানো যায়। ওকে, ওকে ফাইন। এখন সুতার টানের যে টপিকটা, এটা হলো আমাদের। এখন আসবো আরেকটা ইম্পর্টেন্ট একটা টপিকে। একটা মাছি খুব ডিস্টার্ব করতেছে আমাদেরকে ক্লাস নেওয়ার জন্য, তাই তো? এখন শুনো, যাই ডিস্টার্ব করুক আমাদের ক্লাস শেষ করা লাগবে আজকে। টাইপ 7 গেল, এখন টাইপ 8 এ আসেন। বইয়েরও একটি ইম্পর্টেন্ট টপিক লিফট নিয়ে কথাবার্তা বলবো। ওকে, লিফটের টপিক গুলো নিয়ে কথাবার্তা বলবো। এই যদি হয় ব্যাপার, লিফটে তো সবাই উঠছি আমরা, তাই না? এখন আর প্র্যাকটিক্যালি আমাদের দেখাইতে গেলে ক্যামেরা ট্যামেরা নিয়ে লিফটের সেটআপে চলে যাওয়া লাগবে। ঠিক আছে, তো সমস্যা নাই, আমরা একটু বোর্ডেই তোমাকে ফিজিক্যালি বোঝানোর চেষ্টা করবো যে কিভাবে হইতে পারে ব্যাপারটা।
তো এই ক্ষেত্রে লিফটটাও কিন্তু অসাম্য বলের একটা উদাহরণ। বইয়ের মধ্যে সাম্য বল অসাম্য বলের একটা ডিভিশন দেওয়া ছিল, তাই না? সাম্য বল অসাম্য বলের উদাহরণ আছে, কিছু টপিক লেখা ছিল লিফটের সংক্রান্ত। এই সংক্রান্ত ম্যাথ বা এইসব কনসেপ্ট গুলাকে ফার্স্টে ক্লিয়ার থাকা লাগবে আমাদের। তো লিফটের বল, লিফটে অনুভূত ওজন, মানে লিফটে তুমি যে ওজনটা অনুভব করবা এটা অবশ্যই অসাম্য বলের একটা উদাহরণ। ওকে, এটা হচ্ছে কি ধরনের বল? অনুভূত ওজন। আমি ব্রেকেটে লিখে দিচ্ছি যেন বইয়ের টপিকের সাথে মিলিয়ে পড়তে পারো। এটা হচ্ছে এক ধরনের অসাম্য বল। ওকে, এখন দেখো লিফটের ক্ষেত্রে আমরা দুইটা কেস দেখবো। ফার্স্টে লিফটে একটা বস্তু উপরে উঠতে পারে, আবার কি হইতে পারে বলতো, নিচে নামতে পারে, তাই না? এখন ধরো আমরা এখানে একটা লিফট আঁকলাম, আর দেখো এখানে তো আমি আমার একটা প্রতিভা শেয়ার করতেছি তোমাদের সামনে। আমি খুব ভালো ছবি আঁকতে পারি, দেখো এটা দেখে কিন্তু বুঝাই উচিত যে এখানে একটা মানুষ আছে। কনফিউজড হইও না, এটা একটা মানুষ। ওকে, আমার ধরো মাথায় কিছু চুলও দিয়ে দিলাম। ওকে, এখন পুরো সিস্টেমে একটা লিফটের মধ্যে সে আছে। ওজন সবসময় কোথায় কাজ করবে বলো তো? নিচে, এমজি। আর প্রতিক্রিয়া বল কোথায় কাজ করে? উপরে, তাই না? এই প্রতিক্রিয়া বলটা কি জানেন? আমরা যে বলটা অনুভব করি, আপেক্ষিক বলটা, সেটাই হচ্ছে কি বল? প্রতিক্রিয়া বল। ওকে, এখন হ্যাঁ, অনেকেই যেমন সাকিব আমার দুঃখটা বুঝতেছে, একটা মাছি যে অনেকক্ষণ ধরে ডিস্টার্ব করতেছে, সে পাশে লিখেই দিল যে হায় রে মাছি। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যাকচুয়ালি এখন নাজমুল হক, থ্যাংক ইউ ভেরি মাচ, সে অসাধারণ ক্লাস বলল। আর এস রিহান, অর্ক, অনেকেই। হ্যাঁ, একজন একটা কথা বললো যে ভাইয়া, এই জন্য আমি বলি কমেন্টের ক্ষেত্রে তোমাদের কোশ্চেন গুলো তুলে ফেলতে পারো। এই টপিকটা শুরু করার আগে একজন আমাকে একটা জিনিস বললো, ভাইয়া ধ্রুব বলের ব্যাপারটা একটু ক্লিয়ার করেন। ধ্রুব বল মানে কনস্ট্যান্ট ফোর্স বোঝাচ্ছে। এক্সেলারেশন কিন্তু শূন্য হয় নাই, ত্বরণ শূন্য হয় নাই। যে বলটা সব সময় একই রকম থাকবে সেই ফোর্সটাকে কি বলতেছি? ধ্রুব বল। কিন্তু বাস্তবে ধ্রুব বল পাওয়াটা একটু টাফ হয়, কারণ কোন সারফেসই সমান পরিমাণ মসৃণ থাকে না, তাই না? বলের মান চেঞ্জ হয়। এই জন্য বাস্তবে অ্যাকচুয়ালি ফিজিক্যালি আমরা কোনো বলকেই ধ্রুব বল বলি না, আমরা ধ্রুব বল ধরে নেই যে বলটা ধ্রুব। যেমন ওজন এমজি, এটাকে আমরা ধ্রুব বল ধরে নিচ্ছি, কিন্তু এক্স্যাক্টলি সেটা ধ্রুব বল না। ওকে, কারণ বাতাসের বাধা উপরে কাজ করতেছে। এই যদি হয় ব্যাপার আমাদের, এখন আরেকটা জিনিস বলতে পারি আমরা যে লিফটের ক্ষেত্রে নিচে এমজি কাজ করতেছে, উপরে প্রতিক্রিয়া বল কাজ করতেছে। আমরা লিফটের টপিকটাতে এখন আবার ফিরে আসতেছি। ওকে, তো এখানে কমেন্টে অনেকেই আমাদের সাথে আসো এখন। হ্যাঁ, এখন শুনো, আরো অনেকে বললো। হ্যাঁ, এখন একটু ক্লাসের কথা আসি। লিফটে অনুভূত ওজন অসাম্য বল নিয়ে, উপরে প্রতিক্রিয়া বল আর কাজ করতেছে, নিচে কাজ করতেছে কি বলো? এমজি। ওকে, এখন পুরা লিফটার ক্ষেত্রে কেস ওয়ান এর কথা বলি। আমাদের কেস ওয়ানটা হচ্ছে লিফটটা হচ্ছে কি বলেন? ঊর্ধ্বগামী। ঊর্ধ্বগামী মানে বুঝাচ্ছে পুরা লিফটটা উপরে উঠতেছে। এখন তাহলে দেখো তো, আমি বস্তুর ভর এম আর প্রতিক্রিয়া বল আর, এই আরটা কি ছিল আমি একটু আগে তোমাদের মেনশন করলাম। আরটা হচ্ছে আমাদের অনুভূত বল। আরটা কি বল? অনুভূত বল। ওকে, পুরো সিস্টেমটা উপরে উঠতেছে না, যেহেতু ঊর্ধ্বগামী বললাম, তাহলে বলো নিট বল কোথায় কাজ করতেছে? এম এ, উপরের দিকে। আর একটু আগেই অসাম্য বলের ক্ষেত্রে আমি কি বললাম? নিট বল এম এ যে উপরে কাজ করতেছে, এটার জন্য কি বলা যায় দেখো, এম এটা কিভাবে পাই? এখন এম এটা কার ডিরেকশনে? আর এর। কার বিপরীতে? এম জির। তাহলে কি বলা যায়? আর মাইনাস এম জি, যদি লিফট উপরে উঠতে থাকে। এখন দেখো তো, আমি একটু আগে বললাম, আমি বলি না লিফটের ভিতরে আমাদের ওজন বেশি অথবা কম মনে হয়, মানে কিসের জন্য? অনুভূত বলের জন্য। এখানে আমি যদি বলি শুধু আর এর মানটা আর বের করতে চাই, তাহলে কি হবে? এম জি প্লাস কি? এম এ, মানে এম জিটাকে এ পাশে নিয়ে আসছো, এম জি প্লাস এম এ। এই যদি হয় ব্যাপার, এখান থেকে এম কমন নাও, কমন নিলে কি হবে? জি প্লাস এ। তাহলে একটা জিনিস বলা যায় না, ওর ওজনটা শুধু এম জি ফিল করার কথা ছিল, কিন্তু সাথে সাথে লিফটের ত্বরণটা কি হয়েছে? ওর সাথে অ্যাড হয়েছে না? এই জন্য আমরা যখন লিফটের উপরে উঠি, নিজেদেরকে কি মনে হয় বলতো? ভারী মনে হচ্ছে। এই জন্য যখন ঊর্ধ্বগামী লিফট থাকে আমাদের ভারী মনে হয়। ওকে, তাহলে দেখো তো ঊর্ধ্বগামী লিফটের জন্য ওজন কি হবে? এম জি প্লাস এ, মানে লিফটের ত্বরণটা কি হচ্ছে? এর সাথে যোগ হচ্ছে। এটা ছিল আমাদের কেস ওয়ান এর যে ব্যাপারটা। ওকে, এখন আমরা কেস টু তে আসবো একটু।
একটু আগে ছিল না ঊর্ধ্বগামী, এখন আমরা দেখবো হচ্ছে নিম্নগামীর জন্য। নিম্নগামী লিফট। ওকে, এখন যদি নিম্নগামীর কথা বলি, বলো এখন পুরা সিস্টেমটা এমএটা কোথায় নামতেছে? নিচে কেস 2 তে আসতেছে। কেস 2 এর জন্য নিচের লেখাটা একটু আমরা মুছে ফেলতেছি। ওকে, একটু দেখো, একটু ঠান্ডা মাথায় খেয়াল করো, লিফটের টপিকটা খুবই ইম্পর্টেন্ট। এখন লিফটটা নিচে নামতেছে কার দিকে? এমজির দিকে। উপরের দিকে কে? আর। এই যদি হয় ব্যাপার, তাহলে দেখো তো এম এ নিট বলটা কি, কার থেকে কাকে বিয়োগ দিব? দেখো এম এ ডিরেকশন কার সাথে? এমজির সাথে। কার বিপরীতে? আর এর বিপরীতে। তাহলে এম এম ইকুয়াল টু কি লেখা যায় বলো তো? এম জি মাইনাস এম এ। এম কমন নাও, তখন কি থাকে? জি মাইনাস। মানে এখন সরি, এম জি মাইনাস, একটু ভুল করে ফেলছি, আমার লাস্টের লাইনটা একটু আগে লিখে ফেলছি। এম জি মাইনাস কি হবে? আর। একটু আগে একটা কথা বলছিলাম তোমাদেরকে, আরটা কি বলতো? অনুভূত বল না, যে কি বলটা আমরা ফিল করতেছি। এইটা যদি হয় ব্যাপার, তাহলে শুধু আর এর মানটা কি হবে? এম জি থেকে আমরা কাকে মাইনাস করব? এম এ কে। এম কমন নাও, তখন কি থাকে? জি মাইনাস এ। এই পুরাটাই কি বলো? যখন লিফটটা নিচে নামে তখন আমাদের অনুভূত ত্বরণ। আমাদের ওজন হওয়ার কথা ছিল এম জি, কিন্তু দেখছো লিফটের ত্বরণটা বিয়োগ হয়ে গেছে। এই জন্য কি হয়? তুমি যখন লিফট থেকে নামতে থাকো তোমার ওজনটা কম মনে হয়। আর তোমার বাসার আশেপাশেই লিফট থাকলে তুমি প্র্যাকটিক্যালও করে ফেলতে পারো, উপরে উঠতে পারো, একবার কোনো কারণ ছাড়াই নিচে নামতে পারো। বিজ্ঞানের স্বার্থে এই কাজ তুমি করতেই পারো। ঠিক আছে, ওকে ফাইন। এটা ছিল লিফটের ওজনের জন্য, ঊর্ধ্বগামী লিফট অথবা নিম্নগামী। এখন একটা জিনিস খেয়াল করো, কোনো কারণে দেখলে লিফটের তার ছিঁড়ে গেছে, আল্লাহ মাফ করুক। তার ছিঁড়ে গেলে মুক্তভাবে থাকবে না, লিফট নামা শুরু করবে জি ত্বরণে। ঠিক আছে, তাহলে কি হবে? জি মাইনাস এ মানে জিরো। তাহলে সে কোনো ওজনই অনুভব করবে না। তখন কি দেখবা? লিফটে যখন ছিঁড়ে যাবে তখন নিজেকে ভিতরে উড়ন্ত অবস্থায় তুমি পাবা। ঠিক আছে, আমি চাই না তুমি লিফটের ভিতরে নিজেকে উড়ন্ত অবস্থায় আবিষ্কার করো। ঠিক আছে, মানে লিফট ছিঁড়ে গেছে, এইটা যেন না হয়। তো লিফটের জন্য ব্যাপারটা কি, আসলে মাছি খুব ডিস্টার্ব করতেছে। এখন শুনো, লিফটের ব্যাপারে কি, ঊর্ধ্বগামী লিফট আর নিম্নগামী লিফটের জন্য কি হবে, এই দুইটা ফর্মুলা আমরা লিখে ফেলছি। ঠিক আছে, হ্যাঁ, ফুয়াদ খুব দ্রুত অ্যান্সার দিচ্ছে, তখন শূন্য হবে। হ্যাঁ, আসলে শূন্য হবে, নিট ওজনটা শূন্য হবে তখন। ওকে, এখন আসো আমরা লিফটের ছোট্ট একটা ম্যাথ করে ফেলবো, ছোট্ট বন্ধুদের জন্য লিফটের ছোট্ট ম্যাথ। ঠিক আছে, এখন কাজ কি? আমি যদি বলি এইখানে একটা ছেলে, ধরো সে চুল স্পাইক করলো, ওর ম্যাস কত? ওর ওজন হচ্ছে, বা পুরা ওর ম্যাস হচ্ছে, ওর ভর 40 কেজি। লিফটটা উপরে এ ত্বরণে উঠতেছে 1 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে। ওজন কত অনুভব করবে? এখন দেখো, ঊর্ধ্বগামী লিফট নাকি নিম্নগামী, একটু মনে রাখার জন্য বলি। আর যদি এই জিনিসটা প্র্যাকটিক্যালি আপনারা ফিল করতে পারেন, কোথায় বেশি লাগে কোথায় কম লাগে। উপরে উঠলে ওজনটা বেশি লাগবে, কেন? তখন জি এর সাথে এ অ্যাড হচ্ছে। নিচে নামলে কম লাগে, মানে জি এর সাথে এ সাবট্রাক্ট হচ্ছে। এই যদি হয় ব্যাপার, তখন দেখো তো আমি অনুভূত ওজন আর কে কি বলতে পারি? এম জি প্লাস এ। ঊর্ধ্বগামীর জন্য ওজন বেশি মনে হবে। এম এর মান কত বলো? 40, জি এর মান হচ্ছে 9.8, আর এ হচ্ছে 1। যা থাকবে যোগ করে এত নিউটন। ওকে ফাইন, এখন একটা চান্স চলে আসছে, কমেন্টের নিচে আপনার অ্যান্সারটা লেখেন, ওর ওজন কত হবে। অনেকে লিখে ফেলছে, জুহানা হোসেন লিখছে, সিফাত লিখলো, হ্যাঁ ভেরি গুড অনেকেই, তানি, ফুয়াদ, তুর্য, রোকন, নাজমুল, অনেকেই লিখলো। অ্যান্সারটা হচ্ছে 432। গ্রেট। হ্যাঁ, এরকম ইন্টারেক্ট করা লাগবে আমাদের ক্লাসগুলোতে। এই জন্য বলছি ক্লাসের শুরুতে অবশ্যই খাতা কলম ক্যালকুলেটর নিয়ে বসা লাগবে আমাদের সাথে। ওকে, ওকে ফাইন। এখন তো অনেক ধরনের বলগুলো নিয়ে কথাবার্তা বললাম আমরা, এখন আসবো একদমই লাস্টের দিকে, কয়েকটা টপিকে চলে আসছে। ওকে, এখন শোনো, এটা ছিল কত? লিফটের জিনিসটা ছিল টপিক 8 নিয়ে কথাবার্তা আমাদের। এখন আসো টাইপ 9-এ আসবো, সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকটা সেটা নিয়েই কথা বলবো। টাইপ 9-এর ক্ষেত্রে ভরবেগের সংরক্ষণশীল সূত্র। ভরবেগের সংরক্ষণশীল
সংরক্ষণশীল সূত্র, ঠিক আছে? এটা ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে বলের সবচেয়ে পপুলার একটা টপিক, সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক অ্যাকচুয়ালি। তো এই যদি হয় ব্যাপার, তখন আমরা কি দেখবো? ভরবেগের সংরক্ষণশীল সূত্র দেখবো। তো ভরবেগের সংরক্ষণশীল সূত্র নিউটনের কোন সূত্র থেকে পাই? নিউটনের থার্ড ল থেকে পাই, তৃতীয় সূত্র হতে। তো আমরা যদি ফ্রম নিউটনস থার্ড ল, তৃতীয় সূত্র থেকে দেখি, ক্রিয়া প্রতিক্রিয়া বল পরস্পরের সমান ও কি বিপরীতমুখী যখন সংঘর্ষ করতেছে ওরা। ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ করে নাই, ওরা পরস্পরে কি থাকবে? সমান এবং বিপরীতমুখী থাকবে। এটা আমরা প্র্যাকটিক্যাল করাইতে পারতাম, কিন্তু একটু বিধ্বংসী হয়ে যাবে প্র্যাকটিক্যালটা। একজন এদিকে সরলে আরেকজন ওইদিকে সরবে, এটা আমরা রাখতে পারতাম রাকিনকে, কিন্তু রাখতেছি না। একটা ছেলের উপর এক জীবনে এত অত্যাচার হওয়াটা ঠিক হবে না। ওকে, এখন আমরা বস্তু দিয়ে বুঝাচ্ছি। হ্যাঁ, আমরা ভলেন্টিয়ার ডাকতে পারি। সামনে স্থিতিস্থাপক সংঘর্ষ আছে, ওইটা তো আমরা ভলেন্টিয়ার ডাকবো, যে কিভাবে সংঘর্ষ কাজ করে স্থিতিস্থাপক, ওই ব্যাপারগুলো একটু খেয়াল করবো আমরা। ওকে ফাইন। কিছু হ্যাঁ বাংলা মুভি স্টাইলের কিছু জিনিস থাকবে, যে সংঘর্ষের ক্ষেত্রে কি হয়, যে অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে কি হয়, এই জিনিসগুলো আমরা দেখবো। কিছু ড্রামাটিক থাকবে। ওকে, তো ভালো। এই যদি এসব মুভির ক্লিপ দেখতে চাও, তোমার অনেক অনেক বন্ধুদেরকে শেয়ার করো, ঠিক আছে? সামনেই আসতেছে আপকামিং আমাদের সামনের যেই ডেমনস্ট্রেশন থাকবে, এটাতে আমরা দেখবো কিভাবে স্থিতিস্থাপক সংঘর্ষ অস্থিতিস্থাপক সংঘর্ষ গুলো কাজ করে। ওকে, ওকে ফাইন। এখন দেখো F1 ইজ ইকুয়াল টু কি হবে? F2। F1 মানে আমরা লিখতে পারি M1 A1, এটাকে লিখতে পারি M2 A2। A1 এর বদলে লিখতে পারি V1 মাইনাস U1 বাই T, আর M2 এর বদলে লিখতে পারি V2 মাইনাস U2 বাই T। একদম ফর্মুলা ডিরাইভ করে দিলাম, আর কিচ্ছু না। টি টি কাটাকাটি করো, তখন কি থাকে? M1 V1 মাইনাস M1 U1 মাইনাস M2 V2 প্লাস M2 U2। তাহলে কি হবে? M1 U1 প্লাস M2 U2 M1 V1 প্লাস M2 V2। এখন দেখেন, সেই 9 থেকে পড়ে আসতেছেন, খুব চিরচেনা যে ফর্মুলা গুলা, এটা বক্স দিলাম। আর মনে আছে এর আগের ক্লাসে বললাম বক্স দেওয়া মানে কি জানি ছিল? বক্স দেওয়া মানে ছিল হচ্ছে আহ ইয়া করাটা, টিটিএম, টানা টানা মুখস্থ থাকবে। ওকে, এখন শুনো, এখন আমরা কাজে ফিরে আসি। আমাদের অনেক কিছু হইতেছে আজকে আমাদের লাইভ স্টুডিওতে, আমরা অনেক মজা করতেছি, অনেক মজা করে ক্লাস করতেছি। হ্যাঁ, আরো সামনের সপ্তাহে আরো অনেক ক্লাস হবে আমাদের, ঠিক আছে? এরকম মজায় মজায় নিয়ে আমাদের অনেকগুলা গেস্ট থাকবে, আমরা সবাইকে নিয়ে একসাথে ক্লাস করবো। আর ক্লাস করতে করতে এখানে আমরা একটা ইম্পর্টেন্ট টপিকে চলে আসলাম, ভরবেগের সংরক্ষণশীল সূত্র। আদি ভরবেগ আর শেষ ভরবেগের সমষ্টি সব সময় কি থাকবে? সমান থাকবে। ওকে ফাইন। এখন দেখো, এখানে আরেকটা কথা, যদি মিলিত বেগ থাকে, মিলিত বেগ মানে দুইটা বস্তু একসাথে জয়েন্ট হয়ে গেছে। মিলিত বেগের ক্ষেত্রে ব্যাপার কি হবে? M1 U1 প্লাস M2 U2 যুক্ত হয়ে গেলে কি M1 প্লাস M2 মাল্টিপ্লাই বাই V। এগুলা জানি আমরা। ওকে, মিলিত বেগের ক্ষেত্রে V হবে। এখন দেখো, খেয়াল করো, ছোট্ট একটা ব্যাপার, যে যদি দুইটা বস্তু পরস্পর কানেক্টেড হয়ে যায়, ধাক্কার পর লেগে গেছে, তখন কি থাকবে? বেগ V। ওকে, আর এর ক্ষেত্রে অনেকগুলো অ্যাপ্লিকেশন তোমরা কিন্তু করে ফেলছো। এখন দেখো, ছোট্ট একটা ব্যাপার, এই জিনিসগুলো কিন্তু অনেকেই জানো, এগুলো নিয়েও তেমন কোনো সমস্যা নাই। যে একটা বস্তুর M1 দেওয়া আছে, U1 দেওয়া আছে, M2 দেওয়া আছে, U2 দেওয়া আছে, বস্তু দুইটা সংঘর্ষ লাগার পর একসাথে কানেক্টেড হয়ে গেছে, মিলিত বেগ কত। এইসব টাইপের অঙ্ক করতে করতে আপনারা বোর হয়ে গেছেন, আমি যা জানি মোটামুটি। একদম কনসেপচুয়াল, একদম গতানুগতিক টাইপের অঙ্কগুলো ছিল, এগুলাই করবা। যদি বিপরীত দিক থেকে আসে, U1 কে প্লাস ধরলে U2 কি হবে? মাইনাস হবে, যদি বিপরীত দিক থেকে আসে ওরা। ওকে, তো এখানে আমি ছোট্ট একটা কথা লিখতেছি স্টারে, সমমুখী হলে, যদি ওরা সমমুখী থাকে, ওই ক্ষেত্রে কি হবে? U1 U2 দুইটাই কি হবে? পজিটিভ, দুইটাই পজিটিভ হবে। আর যদি বিপরীতমুখী থাকে, যে কোনো একটাকে পজিটিভ ধরবা, আরেকটা নেগেটিভ। মানে ধরি আমি U1 কে যদি পজিটিভ ধরি, তাহলে U2 কে কি ধরবো? নেগেটিভ। এই জিনিসটা এগুলো মনে আছে অলরেডি। নৌকায় ঝাপাঝাপি করার ক্ষেত্রে এইসব টাইপের অনেকগুলা ম্যাথ দেখলাম, অনেক নৌকায় ঝাপাঝাপি করা হয়েছিল, তাই না? একজন নৌকার এই পাশে দাঁড়ায়, আরেকজন নৌকার ওই পাশে দাঁড়ায়, এইসব টাইপের ম্যাথ। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো এখানে, যে একটা নৌকা স্থির অবস্থা দাঁড়ায় আছে, এর উপর একটা মানুষ হাঁটতেছে নৌকার উপর, তখন নৌকাটা কোন দিকে সরে যাবে, বা নৌকাটা কত দূর সরবে, এই জিনিসটা দেখবো আমরা, ঠিক আছে? ওইটাও কিন্তু ভরবেগের সংরক্ষণশীল সূত্রের একটা প্রয়োগ। মানে একটা নৌকা স্থির অবস্থা দাঁড়ায় থাকবে, তুমি নৌকায় হাঁটবা,
তখন দেখবা তোমার হাঁটার সাথে সাথে নৌকাটা একটু পিছনে সরে যাচ্ছে তুমি যেদিকে যাবা। কতটুকু সরে যেতে পারে আমরা এই জিনিসটা দেখবো। হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এটার একটা কনসেপচুয়াল এটার একটা আমরা ম্যাথও দেখবো একটু পরে। ওকে, স্থির, এই টপিকটার নাম হচ্ছে স্থির ভাসমান নৌকায় সমবেগে, স্থির ভাসমান নৌকায় সমবেগে হাঁটলে কি হবে। স্থির ভাসমান নৌকায় একজন সমবেগে হাঁটতেছে, তখন এর ব্যাপারটা কি হবে আমরা এই জিনিসটা দেখবো। আমার একটা ধরে নেই, ধরো এখানে একটা নৌকা ধরে নিলাম, আমি আগেই বলতেছি আমার চিত্র কিন্তু অসম্ভব সুন্দর, তোমার না বুঝতে পারলে একটু শিওর হয়ে নিবা যে এটা একটা নৌকা। ঠিক আছে, এখানে ধরো একটা ছেলে দাঁড়ায় আছে, বুঝার জন্য দেখাইতেছে। ছেলে তো নাকটা একটু বিশ্রী হয়ে গেছে, একটু সুন্দর করে রাখে। ঠিক আছে, একটা ছেলে দাঁড়ায় আছে, সে সে সামনে যাবে একটা বেগে। যখন সে সামনে যাবে নৌকাটা পিছনে সরে আসবে। ওকে ফাইন, একজন সামনে যাচ্ছে একজন পিছনে চলে আসবে। যে ব্যক্তি হাঁটতেছে, ধরো আমি বললাম ব্যক্তির ভর ছোট এম, আর নৌকার যে ভরটা আছে, নৌকার ভর এটাকে বললাম বড় এম বলতেই পারি। এখন ব্যাপারটা হচ্ছে কি, আমি যদি বলি নৌকার পুরা লেন্থটা, লেন্থ মানে হচ্ছে নৌকার পুরা দৈর্ঘ্যটা, দৈর্ঘ্যটা কি ছিল এল। কিন্তু ও যখন সামনে হাঁটলো নৌকাটা পিছনে সরে আসছে, এক্স দূরত্ব সরে যায়। এখন খেয়াল করো তো, নৌকাটা যদি এক্স দূরত্ব পিছায় আসছে, সরে গেছে মানে আগের জায়গা থেকে এক্স দূরত্ব সরে গেছে, তাহলে এই সামনের দৈর্ঘ্যটা একটু কমে যাবে না? মানে কতটুকু সরে গেছে সে, ধরলাম এতটুকু এক্স। তাহলে এখন দেখো, এখন সে তীরে পৌঁছাইতে কতটুকু দৈর্ঘ্য বাকি থাকবে, এল মাইনাস এক্স। একটু বুঝাই, ফার্স্টে তো এলই ছিল, ও যখন সামনে হাঁটা শুরু করছে তখন ব্যাপারটা কি হয়েছে, নৌকাটা পিছনে সরে গেছে এক্স। যতটুকু পিছনে সরে গেছে অতটুকু তোকে আর সামনে যাওয়া লাগবে না, নৌকা অলরেডি পিছনে সরে গেছে। তো ওই ক্ষেত্রে ব্যাপারটা কি আসলেই কি রে ভাই মাসে, এটা দেখছো আমাদের স্টুডেন্টের পাশাপাশি পোকামাকড় আমাদের ক্লাসে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করতেছে, ওরা লাইভলি অংশগ্রহণ করতেছে, দেখতেছো তো তোমার তো ক্যামেরার সামনে থেকে, এখন ওরা লাইভলি চলে আসছে। এখন শোনো, কাহিনীতে ফিরে আসি আমরা। এইটার জন্য কি হবে, এল মাইনাস এক্স ব্যাপারটা। কিন্তু আমি যদি ব্যক্তির বেগটার ক্ষেত্রে ওর বেগটাকে v1 বলি আর ওর বেগটাকে v2 বলি, মাইনাস হবে। কেন মাইনাস হয়েছে বলতো, কারণ ও যেদিকে যাচ্ছে v1 এর ডিরেকশন যেদিকে, v2 এর ডিরেকশন ঠিক তার কোন দিকে, বিপরীত দিকে, এটা বলাই যায়। ওকে, v1 টা যে বেগে সামনে যাচ্ছে v2 টা পিছনে চলে আসতেছে। এখন দেখো তো আদি অবস্থায় কি ছিল, দুইটাই শূন্য ছিল, এর পরের জন্য কি হয়েছে, এম v1 আর ওইটার জন্য কি হবে, বড় এম v2। কেন মাইনাস বলে এটা লেখা যায়। এখন দেখো ছোট এমটা কার জন্য ছিল, ব্যক্তির জন্য ছিল। এখন দেখো ব্যক্তি কত দূর যাবে, এল মাইনাস এক্স না, হচ্ছে সমবেগের জন্য। বেগের সূত্র হচ্ছে কি বলেন, দূরত্ব বাই সময়। ব্যক্তির জন্য দূরত্বটা কত, এল মাইনাস এক্স, সময় হচ্ছে টি, আর নৌকার জন্য এম, ওর জন্য হচ্ছে, নৌকার জন্য সরণটা হচ্ছে এক্স বাই টি। এখন আমাদের কোশ্চেনটা কি জানো, এক্স এর মানটা বের করা, নৌকাটা কতটুকু সরে আসছে, আমি এক্সটাকে এ পাশে নিয়ে আসি। এখন দেখো টি দ্বারা যদি গুণ করি তখন কি হয়, এম এল এম এক্স মাইনাস কি হবে এম এক্স, টিটা এই পাশে চলে আসলো, টি যদি আর গুণন করে দিই তখন জিরো হয়ে যায়। এখানে দেখো তো আমি যদি সবকিছু এই পাশে নিয়ে আসি, ছোট এম এক্স বড় এম এক্স কে এ পাশে নিয়ে আসলাম, এখানে কি থাকবে এম এল। এখানে তুমি শুধু এক্স টাকে কমন নাও, এক্স টাকে কমন নিলে কি এম প্লাস এম, ছোট এম এল। এখন দেখো তো এখানে ছোট এমটা ছিল ব্যক্তির ভর, বড় এমটা হচ্ছে নৌকার ভর, আর এল ছিল কি পুরা নৌকার দৈর্ঘ্য। এখান থেকে খুব সহজেই এক্স এর মানটা আমরা বের করে ফেলতে পারি না। ওকে, এখান থেকে খুব সহজেই আমরা এক্স এর মানটা বের করতে পারি। কিভাবে এক্স এর মানটা বের করতে পারি, তাহলে বলো এক্স এর সমীকরণ কি হবে, এম এল বাই নিচে কি থাকবে এম প্লাস এম। এই এক্সটা কি বলতো, এই এক্সটা হচ্ছে, এই ছোট এমটা হচ্ছে ব্যক্তির ভর, বড় এমটা হচ্ছে নৌকার ভর, এই এক্সটা হচ্ছে নৌকা কতটুকু সরে গেছে। মানে মেইন ফর্মুলা হচ্ছে একটা, এই নৌকাটা যদি পিছনে চলে আসে কত দূর সরে আসবে, এক্স এর মানটা বের করা। ওকে, এখন যদি আমরা এক্স এর মানটা বের করতে চাই
অঙ্কগুলোকে খুব সুন্দরভাবে করতে পারবো। এটা আমি আরেকবার একটু রিভিউ করি, দেখো। এটা ছিল ব্যক্তির জন্য, এটা নৌকার জন্য ছিল। ব্যক্তির জন্য দূরত্ব কি, এল মাইনাস এক্স বাই টি এম এক্স বাই টি। আর নিচে লেখাগুলো একটু ছোট করে লিখলাম কেন, তুমি শুধু কাটাকাটি করে হিসাব করবা যেন একই সাথে লেখা যায়। আলটিমেট লাইনটা তুমি এটা দেখবা, এক্স ইকুয়াল টু এম এল ডিভাইডেড বাই এম প্লাস এম। ওকে, গুড। স্নেহা অনেক দ্রুত আমাদের ইকুয়েশনটা লিখে দিল খুব সুন্দর করে কমেন্টের মধ্যে। এখন আমি যদি বলি, দেখো 1 মিটার দীর্ঘ নৌকায় 40 কেজি ভরের ছেলে কতটুকু সামনে আসলে নৌকা 0.6 মিটার পিছনে সরে যাবে। অ্যাকচুয়ালি কতটুকু সামনে আসলে না, কত ভরের নৌকায়, কত ভরের নৌকায় সামনে আসে, কত ভরের নৌকায় সামনে সামনে 0.6 মিটার সামনে আসলে, সরি একটু কাটাকাটি হচ্ছে, তা 0.6 মিটার পিছনে সরে যাবে। এখানে তোমাকে নৌকার ভরটা বের করতে বলছে। এখানে বলতো নৌকার ভরটা কি, বড় এমটা ছিল না, একটা জিনিস খেয়াল করে একটু। আচ্ছা, এখানে ক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে গিয়ে, হ্যাঁ আমাদের এখান থেকে অনেক আশেপাশ থেকে রিকোয়েস্ট আসতেছে, এখান থেকেও রিকোয়েস্ট আসতেছে যে অঙ্কগুলোর সলিউশনের জন্য। এখন আমরা দেখো অঙ্ক সলিউশন নিয়ে একটু কথাবার্তা বলতেছি। এখন বলতো একটু আগে আমরা যে ফর্মুলাটা দেখলাম, যে ছোট এক্স এর ক্ষেত্রে, ছোট এক্স এর ক্ষেত্রে ব্যাপারটা কি ছিল, এম এল, নিচে কি ছিল এম মাইনাস এন। ছোট এমটা ছিল বস্তুর ভরটা, মানে যেই ছেলেটা হাঁটতেছে 40, বড় এম ছিল নৌকার ভর, কিন্তু নৌকার ভরটা কি আমি জানি, সেটাই বের করতে বলছে। ছোট এম এর মান কত ছিল 40, নৌকার দৈর্ঘ্য হচ্ছে 1, তোমাকে বলছে কতটুক সরে আসছে 0.6। এখান থেকে কার মান বের করতে বলছে, এম নৌকার ভর কত কেজি সেটা বের করবা। সেটা ছিল আপনাদের হোমওয়ার্ক স্বরূপ বাসায়। ওকে, এই জিনিসগুলো একটু বের করে দেখবো আমরা। এম, ওকে ফাইন। নৌকার ভরটা কত হবে, বড় এম, এটা বের করা শেষ। এই টপিকটাই ছিল আমাদের ভরবেগের সংরক্ষণশীল সূত্র নিয়ে কথাবার্তা। ওকে, এখন আমাদের খুব লাস্টের দিকের একটা টপিক, সেটা হচ্ছে সংঘর্ষ তত্ত্ব। এই সংঘর্ষ তত্ত্ব বোঝানোর জন্য আমরা অবশ্যই একজন ভলেন্টিয়ারকে ডাক দিব, যার সাথে আমাদের প্রচুর সংঘর্ষ হবে এই মাত্র। এখন এই যখনই আমি ভলেন্টিয়ারের কথা বললাম সংঘর্ষ তত্ত্বের ক্ষেত্রে, এখানে 3জন ভলেন্টিয়ার ছিল, তারা দৌড়ে বাইরে চলে গেল, কেউ সংঘর্ষ করতে রাজি হচ্ছে না। ঠিক আছে, এখন সায়েন্সের স্বার্থে আমাদের কোনো ভলেন্টিয়ার না আসতেছে, আমার সমস্যা নেই, আমরা এখানে তোমাকে ফিল করে দেখাবো যে সংঘর্ষ তত্ত্বের ব্যাপারটা কি। এখন শোনো, এখন আমরা সংঘর্ষ তত্ত্বের যে ব্যাপারটাতে আসি, এটা ছিল সংঘর্ষের ক্ষেত্রে। টাইপ 9-এ আসবো। টাইপ 9-এ শুধু একটু লিটারেচার টাইপের জিনিস, বইয়ের লাস্টের দিকে। সংঘর্ষ, সংঘর্ষ কয় প্রকার থাকবে, সংঘর্ষ হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে স্থিতি স্থাপক সংঘর্ষ, আরেকটা হচ্ছে অস্থিতি স্থাপক সংঘর্ষ। যখনই আমরা সংঘর্ষ তত্ত্বের কথা বললাম, আমাদের ভলেন্টিয়াররা কেউ আমাদের আশেপাশে ছিল না। আমাদের সুযোগের অভাবের কারণে আমরা এই টেস্টটা করতে পারতেছিলাম না, ওই সময় অ্যানাউন্সমেন্ট দিয়ে দিছি। কিন্তু আমি এখন ওদেরকে সামনে ডাকাটা প্রেফার করতেছি না, কেন জানো, যখনই ডাকা হইতেছে সবাই দৌড়াদৌড়ি করতেছে আর কি। আতঙ্কের মাধ্যমে আর যাই হোক না কেন, এক্সপেরিমেন্ট হবে না। ওকে ফাইন। এখন শোনো, সংঘর্ষ 2 রকমের, একটা হচ্ছে স্থিতিস্থাপক, আরেকটা হচ্ছে কি বলেন অস্থিতিস্থাপক। এই দুইটাই হচ্ছে আমাদের কি সংঘর্ষ তত্ত্বের ব্যাপারটা। ওকে, এখন সংঘর্ষের ক্ষেত্রে স্থিতিস্থাপক সংঘর্ষ হচ্ছে যেই সংঘর্ষের ক্ষেত্রে ভরবেগটা কি থাকবে, সংরক্ষিত থাকবে। সৌরভ সামনে আসো তো একটু ভাইয়া, সংঘর্ষ তত্ত্বের ক্ষেত্রে আমরা একটু দেখাই। ওকে, ওকে আমরা অনেক কষ্টে পাইলাম সৌরভকে। এখন সৌরভ, ও ও অনেক ভালো কিছু কাজ করতেছে তোমাদের জন্য, স্মার্ট বুকের অনেকগুলা কাজ করতেছে সে। স্মার্ট বুকটা একটু আগে, আমাদের মনে হয় ফেব্রুয়ারিতে, তাই না, ফেব্রুয়ারিতে লঞ্চ হচ্ছে।
প্রজেক্ট এক্স, এটা হচ্ছে 0 না অ্যাকচুয়ালি 1 to 10। হ্যাঁ, প্রজেক্ট এক্স সম্বন্ধে কিছু বলো। প্রজেক্ট এক্সটা কি? প্রজেক্ট এক্স হচ্ছে ক্লাস 1 to 10 এর স্টুডেন্টদের জন্য ভিডিও, মার্কবুক, লাইভ ক্লাস সব পুরো একসাথে। এখন বুঝতেছো, মানে 1 থেকে 10 পর্যন্ত যতগুলো ভিডিও আছে, লাইভ ক্লাস আছে, প্লাস স্মার্ট বুকের যে প্রজেক্টটা, এটা ছিল মাইন্ড ব্লোয়িং ছিল স্মার্ট বুকের প্রজেক্টটা। কেন? স্মার্ট বুকের ক্ষেত্রে বুক স্মার্ট মানে হচ্ছে এখানে টিচারদের কন্টেন্ট সবকিছু, লেকচার গুলা কিছু ভিডিওর মাধ্যমে হোক, কিছু ভিজুয়ালাইজের মাধ্যমে হোক, ওটা তোমার সামনে আসবে। সৌরভ, তুমি কি ভয় পেতেছো? একটু জোরে কথা বলো ভাইয়া। ভয় পাওয়ার কিছু নাই, ঠিক আছে? আমরা শুধু সংঘর্ষই করবো, আর কিচ্ছু না, একটু সংঘর্ষ করবো, ঠিক আছে? এখন সংঘর্ষের ক্ষেত্রে এখন খেয়াল করো, তোমরা দেখতেছিলাম আমাদের এক্সপেরিমেন্টের নেচারটা কি ছিল। আমার আগে আমাদের যে পরীক্ষার বিষয়বস্তু থাকবে তাদেরকে উল্টা করি আর কি। দেখো, এখন আমি ওকে এভাবে ধাক্কা দিলাম, সে সামনে গিয়ে আবার চলে আসলো। যেই বেগে যাবে একই বেগে যদি ফিরে আসে, এটাকে কি সংঘর্ষ বলবো আমরা? স্থিতিস্থাপক। কিন্তু ও চলে গেল আর আসলো না, এটা কি সংঘর্ষ? অস্থিতিস্থাপক সংঘর্ষ। আমাদের বাস্তব জীবনে যে সংঘর্ষ হয় সবই অস্থিতিস্থাপক হয়। এখন বলো, তুমি বলো, সৌরভ কি কোনো রাবারের বল সেভাবে যাবে আবার বাউন্স খেয়ে চলে আসবে? এটা সম্ভব না। এই জন্য কাজ কি থাকে আমাদের? অস্থিতিস্থাপক সংঘর্ষ হয়, কারণ কিছু পরিমাণ দেওয়ালগুলো কিছু শক্তি অ্যাবজর্ব করতেছে। সৌরভ, থ্যাংক ইউ ভেরি মাচ। ব্যথা পেয়েছো তুমি? না, গ্রেট। এখন ওরা আছে বলেই কিন্তু আমাদের লাইভ ক্লাস গুলো খুব সুন্দর করে হইতেছে। ও, রাকিন, দুতি, ওরা অনেক হেল্প করতেছে। দুদিকে আমার সামনে আনতে পারি। হ্যাঁ, দুতিও আসতে পারে আমাদের বিভিন্ন এক্সপেরিমেন্টের জন্য। আজকে না হোক অন্য কোনো ক্লাসে অবশ্যই আসবে, ওরা সামনে আসবে ইনশাল্লাহ। ওকে, এখন আমরা একদমই লাস্টের দিকে সংঘর্ষ তত্ত্ব নিয়ে বলতেছি। একটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ, আর একটা হচ্ছে কি বলেন, অস্থিতিস্থাপক সংঘর্ষ। ওকে, আজকে দেখেন লাইভ ক্লাসে আমরা অনেক দুষ্টামি করতেছি কিন্তু, তাই না? এখন দেখেন, স্থিতিস্থাপক সংঘর্ষ আর অস্থিতিস্থাপক সংঘর্ষের মধ্যে সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে, অবশ্যই স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে দেখো, আমরা স্থিতিস্থাপক সংঘর্ষের শর্ত দেখব। স্থিতিস্থাপক সংঘর্ষ, স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে যে ব্যাপারটা, ভরবেগটা দেখো, ইনিশিয়াল আরেকটা হচ্ছে কি বলেন, ফাইনাল। ফার্স্টে ইনিশিয়াল ভরবেগ আর ফাইনাল ভরবেগ সবসময় কি হবে? সমান। আর ইনিশিয়ালি যে গতিশক্তি আর যে ফাইনালি গতিশক্তি, সেটাও কি থাকবে বলেন? সমান থাকবে। যদি আদি ভরবেগ শেষ ভরবেগ সমান, আর আদি মোট গতিশক্তি শেষ গতিশক্তি সমান হয়, এই ধরনের সংঘর্ষকে আমরা কি সংঘর্ষ বলবো? স্থিতিস্থাপক সংঘর্ষ। আর যদি দুইটার একটাকেও কলাপস করে, সেটা স্থিতিস্থাপক সংঘর্ষ না। অবশ্যই ভরবেগও সংরক্ষিত থাকবে, শক্তিও সংরক্ষিত থাকবে। এই ধরনের সংঘর্ষকে আমরা কি বলি? স্থিতিস্থাপক সংঘর্ষ। শুধু এটা মেনশন করলেই হবে। এরপরে যে লাস্টের টপিকটা আছে, এটা সংঘর্ষ তত্ত্ব। একটা জিনিস করতে পারো তুমি, একটা জিনিসের আদি ভরবেগ m1 u1 m2 u2 দেওয়া আছে, m1 v1 m2 v2 দেওয়া আছে। m1 u1 m2 u2 যোগ করব, এরপর m1 v1 m2 v2 যোগ করব। যদি দেখি দুইটা সমান, তাহলে ভরবেগ সমান। এরপর আবার গতিশক্তি বের করবে। যদি দেখেন দুইটার গতিশক্তি সমান, মানে কি বুঝায়? ওই ধরনের সংঘর্ষগুলো কি সংঘর্ষ? স্থিতিস্থাপক সংঘর্ষ। ওকে, ওকে, ফাইন। এখন আসো আমরা টাইপ 10 এ একটু আসি। হ্যাঁ, টাইপ 10টা আমাদের লাস্ট টপিক এটার মধ্যে। আমাদের লাইভ ক্লাসটা প্রায় শেষের দিকে। হ্যাঁ, বিলকিস পারভিন এখানে একটা কথা বলছে যে এইচএসসি, হ্যাঁ আমাদের এইচএসসি কিন্তু কিছু প্রজেক্ট শুরু হচ্ছে, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ। ম্যাথ অলরেডি শুরু হয়ে গেছে। আর আগে আমাদের যেহেতু সামনে এসএসসি পরীক্ষা, আমাদের প্রজেক্ট গুলো হচ্ছে এসএসসি বেসড আর কি। এসএসসি এর জন্য ফার্স্টে ফিজিক্স অলরেডি, এটা মনে হয় আজকে দুই নাম্বার ক্লাস। আমাদের কেমিস্ট্রি ক্লাস হচ্ছে, আইসিডি ক্লাস হচ্ছে নিয়মিত। আপনারা অবশ্যই কানেক্টেড থাকতে পারেন আমাদের সাথে। আমাদের নিয়মিত অধ্যায় ভিত্তিক ভাবে আসতেছে ইনশাল্লাহ, সামনেই আসতেছে। আর আরেকটা জিনিস হচ্ছে, হ্যাঁ, একটা খুব সুন্দর কথা বললো যে সংঘর্ষ বানান ভুল। উপরে আমি রেফ দিতে ভুলে গেছি, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, মানুষ তো ভুল করে, তাই না ভাইয়া? ওকে, ফাইন। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আরেকজন, হ্যাঁ, এখন আরেকটা জিনিস বলতে, নিচে কমেন্টে একজন বললো যে ভাইয়া হ্যাঁ ঘর্ষণ বল নিয়ে। এই যে টাইপ 10টা, এটা হচ্ছে আমাদের লাস্টের টাইপ, এটা হচ্ছে ঘর্ষণ বল নিয়ে কথাবার্তা। ঠিক আছে, ঘর্ষণ বল। ঘর্ষণ বলের ব্যাপারটা কি? ঘর্ষণ বলের ব্যাপারটা হচ্ছে, একটা জিনিস খেয়াল করো, ঘর্ষণ বলের ব্যাপারটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স। যেই বলটা কোনো কিছুর একটা তল আরেকটা তলের উপর দিয়ে ছেঁচড়ায় চলে যাওয়ার সময় যেই ওদের স্পর্শ তলে যে বলটা থাকে, সেটাকে কি বলি? ঘর্ষণ বল। বইয়ে যদিও 4 প্রকার ঘর্ষণ বল বলছে।
একটা কি ছিল বলতো? স্থিতি, একটা ছিল আবর্ত, আরেকটা ছিল পিছলানো, আরেকটা ছিল বলতো প্রবাহী ঘর্ষণ বল। মনে রাখবা, স্থিতি বাদে বাকি সবগুলো হচ্ছে গতীয়, ঠিক আছে? তো মেইনলি দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ বল, আরেকটা হচ্ছে গতীয় ঘর্ষণ বল। স্থিতি ঘর্ষণ বল, আরেকটা হচ্ছে গতীয় ঘর্ষণ বল, ঠিক আছে? একটা জিনিস খেয়াল রাখো, একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ বল, আরেকটা হচ্ছে গতীয় ঘর্ষণ বল। দুইটা নিয়ে কাজ করব। আর লাস্টের দিকে যে চারটা ছিল সবগুলোই কি ছিল? স্থিতি, মানে লাস্ট চারটার মধ্যে প্রথমেরটা ছিল শুধুমাত্র স্থিতি, আর বাকি তিনটাই ছিল কি? গতীয়, মানে গতিশীল অবস্থায় যে বল কাজ করবে। একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, একটা বস্তু প্রথমে স্থির অবস্থায় আছে, সেটা থেকে গতিশীল করতে আমাদের সবচেয়ে বেশি বল দেওয়া লাগে। তাহলে বলতো, স্থির অবস্থায় ঘর্ষণ বলটা সবচেয়ে বেশি, কিন্তু গতিশীল হওয়ার সাথে সাথে ঘর্ষণ বলটা কি? কমে যেতে থাকে। কমে যেতে মানে কমে গিয়ে একটা কনস্ট্যান্ট মানে থাকে সবসময়। এটা যদি গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট করি সবচেয়ে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? তো আমরা এখানে এদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টটাই করব। এটাই হচ্ছে আমাদের লাস্ট টপিক আজকে। একটা হচ্ছে, ধরো আমি এদিকে বললাম ঘর্ষণ বল নিয়ে কথা বলতেছি, ফ্রিকশনাল ফোর্স, আর এটা হচ্ছে প্রযুক্ত বল। একটা জিনিস মনে রাখবা, প্রথম দিকে গ্রাফটা কেমন হবে দেখতে? প্রথম দিকে ঘর্ষণ বলের সাথে সাথে প্রযুক্ত বলটা, যত বেশি বল প্রযুক্ত করবা ঘর্ষণ বলের মানও আস্তে আস্তে বাড়তে থাকে, তখনও বস্তুটা স্থির আছে। তো যখনই গতিশীল হওয়া শুরু করে তখন এক্সেসিভ ভাবে তোমাকে বল একটু বেশি দেওয়া লাগে, তখন গ্রাফটা এরকম জাম্প করে নিচে নেমে একটা কনস্ট্যান্ট মান হচ্ছে। মানে কি বোঝা জানেন? এতটুকু পর্যন্ত কি ঘর্ষণ বল কাজ করছে? স্থিতি ঘর্ষণ। আর এখানে কি বল কাজ করছে? গতীয় ঘর্ষণ, স্থিতি। এখানে বলতো তাহলে এখানে জাম্প করছে না এতটুকু পর্যন্ত, এখন এই জায়গাটাতে কি কাজ করছে? শুধুমাত্র গতীয় ঘর্ষণ। আর এই পুরো জায়গাটাতে স্থিতি ঘর্ষণ। এখানে দেখেই বোঝা যাইতেছে স্থিতি ঘর্ষণের মানটা কি তুলনামূলকভাবে বেশি, গতীয় ঘর্ষণের মানটা অপেক্ষাকৃতভাবে একটু কম। মানে একটা বস্তুকে স্থির থেকে গতিশীল করতে তোমাকে বেশি বল লাগবে, এরপর গতিশীল হয়ে গেলে একটা কনস্ট্যান্ট কি থাকে? ঘর্ষণ বল থাকে। যদি না সারফেস একই রকম থাকে, সারফেস ভিন্ন হয়ে গেলে তখন এটা একটু ফ্ল্যাকচুয়েট করতে পারে, কিন্তু ইউজুয়ালি একই সারফেসের ক্ষেত্রে বা একই তলের ক্ষেত্রে এটা একই ভাবে কাজ করবে। ওকে, এই ছিল আমাদের ঘর্ষণ বল নিয়ে কথাবার্তা। আমার এই টপিকের একদমই লাস্টের দিকে ছিল, এই টপিকের লাস্টের দিকে ছিল। তো চলে যাওয়ার আগে, এখন আমরা চলে যাচ্ছি লাস্টের দিকে, এখন সবাই চলে যাওয়ার আগে যে চলে যাওয়ার আগে বলতেছি, অনেকেই ছিল আমাদের সাথে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই ক্লাসগুলো করার জন্য। ইনশাআল্লাহ আমরা এই এসএসসি প্রোগ্রামের জন্য, যেহেতু সামনে এসএসসি পরীক্ষা, এটার জন্য ওদের অধ্যায় বেসিকে আমাদের নিয়মিত, খুবই নিয়মিত দেখা হবে। ফিজিক্সে, কেমিস্ট্রিতে, ম্যাথে, প্রত্যেকটা টপিকে প্রত্যেকটা টিচার আলাদা আলাদা করে এরকম অধ্যায় ভিত্তিক ক্লাসগুলো আসবে। অবশ্যই আমাদের সাথে কানেক্টেড থাকুন। আর অবশ্যই শিক্ষার ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে, প্রচারেই শিক্ষার অনেক বৃদ্ধি হবে। এই জন্য তোমরা কিভাবে হেল্প করতে পারো আরো অনেককে, অনেককে হেল্প করতে পারো, এই যে ভিডিওগুলো ছিল ইউটিউবে অনেক কিছু ভিডিও আছে, প্রত্যেকটা অধ্যায় রিলেটেড সবার মাধ্যমে ছড়ায় দাও। শিক্ষা যত বেশি ছড়াবা তত বেশি বাড়বে। সবাইকে অনেক ধন্যবাদ আজকে আমাদের ক্লাসের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।